আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই সাথে আছি আমি ইমরান এইচ খান। আর আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি ভয়ঙ্কর 3টি ঘটনা। আশা করি ঘটনাগুলো আপনাদের ভয়ের শিহরণ জাগাতে বাধ্য করবে। তো প্রথমে আজকে আপনারা শুনতে পাবেন আমাদের একজন লিসেনার জাহিদ ভাইয়ের বোবা ভূতের একটি ভয়ঙ্কর ঘটনা। এরপর শুনতে পাবেন আমাদের আর একজন লিসেনার এবং আমাদের বড় ভাই সবুজ ভাইয়ের ভয়ঙ্কর আলমারির একটি ঘটনা। আর এরপর তৃতীয় ঘটনাটি হচ্ছে আমাদের আর একজন লিসেনার জাকির ভাইয়ের পিশাচের আক্রমণ নামক একটি ভয়ঙ্কর দুর্ধর্ষ ঘটনা। আশা করি ঘটনাগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে 2টি ওয়ে আছে। প্রথমত আপনারা আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে সরাসরি ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutaadda.stories@gmail.com bhootaadda.stories@gmail.com। তো আপনাদের জানাশোনা সেরা ঘটনাটি লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে আমাদেরকে পাঠিয়ে দিন। তো আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আমাদের প্রথম ঘটনা, জাহিদ ভাইয়ের বোবা ভূতের ঘটনায়। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরাফাত, ভূত আড্ডার একজন অ্যাডমিন। আজকে আমি আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ঘটনা নিয়ে। আমি চেষ্টা করব আমাদের শ্রোতাবিন্দু যিনি ঘটনাটি পাঠিয়েছেন ঠিক তার মতো করে পড়ে শোনানোর জন্য। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহেদ। আমি চট্টগ্রামের সন্তান। আমি এই প্রথম ভূত আড্ডায় নিজের সাথে ঘটা একটি ভূতের অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি। আমি বাংলা লেখায় তেমন পারদর্শী না, তাই ঘটনার মাঝে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সময় তখন 2004 সাল। আমি ব্র্যাক স্কুলে 3য় শ্রেণীতে পড়ি। তখনকার সময় আমাদের এলাকায় কারো বাড়িতে কোনো ঘড়ি ছিল না, মানে দেয়াল ঘড়ির কথা বলছি। তখনকার সময় আমার বাবা একটি ঘড়ি কিনেছিল। ব্র্যাক স্কুলের ম্যাডাম সবাইকে ঘড়ি দেখার জন্য আমাদের বাড়ি পাঠাতো। সেই ঘড়ির সময় অনুযায়ী স্কুল ছুটি হতো। এখন 2024 সাল। বাবার কেনা ঘড়িটি এখন আমাদের ঘরে আছে। তো তখনকার সময় আমি 3য় শ্রেণীতে পড়ি। বয়সটা কেমন সেটা আপনারা আন্দাজ করতেই পারছেন নিশ্চয়ই। ছোটবেলা থেকেই ভূতের সব বিষয়ে আমার অনেক কৌতূহল ছিল। কেউ কোনো ভূতের গল্প বললে তা মনোযোগ দিয়ে শুনতাম। রাতের বেলা সেগুলো মনে করলে ভয় পেতাম। গ্রামে বড় হয়েছি, তো তাই অনেক কথাই জেনেছি শুনেছি। দাদিমা, কাকি ও প্রতিবেশীদের কাছে অনেক ভূতের গল্প ও বাস্তব কথা শুনেছি। ভয় লাগতো, তবুও শুনতে ভালো লাগতো। ছোটবেলা থেকেই ভৌতিক বিষয়ে ভালো লাগা কাজ করে বলেই আজ আপনাদের জন্য ভৌতিক বিষয়ে এই ঘটনাটি লিখতে বসেছি। বিভিন্ন সময় বিভিন্ন গল্পের কথা শুনেছি, সেগুলো অন্য কোনো দিন আপনাদের কাছে তুলে ধরব। এলাকার সবাই তখন বোবা ধরার ব্যাপারে আলোচনা করত। বোবা, সেটা আবার কি জিনিস? এটা জেনে খুবই ভয় পাই যে বোবা ধরে অনেক সময় মানুষকে মেরে ফেলে। আমি ভাবনায় পড়ে গেলাম, বোবা সেটা আবার কি? নিজেকে নিজে প্রশ্ন করলাম, আচ্ছা বোবা কি শুয়ে থাকলে ধরে? মানে আমি শুয়ে আছি, ঘুমাইনি, তখন বোবা ধরে? নাকি ঘুমিয়ে থাকলে বোবা ধরে? মাথার মধ্যে নানান প্রশ্ন ঘুরপাক খায়। একজনকে জিজ্ঞেস করি, আচ্ছা বোবা দেখতে কেমন? সে বলে, এটা খুবই ভয়ানক, বুকের উপর চেপে বসে। এটা শুনে আমি আরো ভয় পেয়ে গেলাম। আমাকে কবে না কবে বোবা ধরে। ভয়ে ভয়ে দিন পার করছি। রাত হলে শুয়ে ভাবতাম, এখন যদি আমাকে বোবা ধরে তাহলে আমি কি করব, বা বোবার সাথে কিভাবে লড়ব। প্রতিবেশী একজন বলে, বোবা ধরলে নাকি হুঁশ জ্ঞান থাকে না, চাইলে বোবা থেকে বাঁচা যায় না। সে আরো বলে, চিত হয়ে শুয়ে ঘুমালে নাকি বোবা বেশি ধরে। মানুষ যখন চিত হয়ে ঘুমায়, অর্থাৎ
মানুষের নাক ও পায়ের বৃদ্ধা আঙ্গুল সোজা থাকলে বোবা সহজেই মানুষকে ধরে। এটা শুনে আমি কিছুটা ভয় পেয়ে যাই। আমি ছোটবেলায় দাদির সাথে থাকতাম। মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। আমি জেগে উঠে কারো গুঙানির আওয়াজ শুনতে পাই। আর প্রথমে আমি অবাক হয়ে যাই, আরে রাতের বেলায় কে এখন ঘুম গাচ্ছে? তখন দেখি পাশেই দাদি ঘুম গাচ্ছে, কেমন অদ্ভুত আওয়াজ করছে। দাদির এইরকম আওয়াজ শুনে আমি প্রথমে ভয় পেয়ে যাই, তারপরে সাথে সাথে দাদিকে ডেকে দেই। দাদিও থতমত হয়ে জেগে ওঠে। আমি জিজ্ঞেস করি, দাদি তোমার কি হয়েছে? তুমি এমন করছো কেন? দাদি বলে, তুই বাঁচালি আমাকে, তুই বাঁচালি। আমি বলি, কেন, কি হয়েছে? তুমি এমন অদ্ভুত আওয়াজ করছিলে কেন? দাদি বলে, আমাকে বোবা ধরেছিল। অনেকক্ষণ যাবৎ চিৎকার করার চেষ্টা করছিলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছিল না। তখন আমি বলি, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। দাদি বলে, সাথে লোক থাকলে ভালো, একা থাকলে বোবা ধরলে সমস্যা হয়। অনেক সময় বোবা দীর্ঘ সময় ধরে থাকলে সেই লোকটি আর বোবার হাত থেকে মানে গুড় থেকে বের হতে পারে না। তখন সেই লোকটিকে মেরেও ফেলে, মৃত্যুর মতো ভয়ানক অবস্থায় পড়ে। দাদির মুখে এসব কথা শুনে আমি ভয় পেয়ে যাই। রাত হলে মনের মধ্যে এক অজানা ভয় কাজ করে। যদি আমাকে বোবা ধরে তাহলে কি হবে, কিভাবে কি করব, এসব ভাবতে থাকি। তখন বলি, আচ্ছা দাদি, বোবা কি জেগে থাকা অবস্থায় ধরে নাকি ঘুমিয়ে থাকলে ধরে? দাদি বলে, এটা ঘুমন্ত অবস্থায় ধরে, তবে ঘুম থেকে জেগে ওঠার আগ মুহূর্তে বোবা ধরে। এটা শুনে আমি ভয় পেয়ে যাই, কবে জানি আমাকে বোবাই ধরে। দাদি একদিন ফুফুর বাড়িতে বেড়াতে যায়। সেদিন রাতে আমি একা শুয়ে আছি। আমার তখন সেই কথাগুলো মনে পড়ছে। দিনের বেলা কয়েকজন মিলে বলেছিল যে চিত হয়ে শুয়ে ঘুমিয়ে নাক ও পায়ের আঙ্গুল সোজা হয়ে গেলে নাকি বোবাই ধরে। আমি চিত হয়ে শুয়ে আছি, সাথে একটু একটু ভয়ও পাচ্ছি, কেননা আজ আমি একা, সাথে দাদিমা নেই। মনের মধ্যে একটু একটু ভয় কাজ করছে। এসব ভাবতে ভাবতে এক সময় এভাবে চিত হয়েই আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎই আমি দেখি ঘরের ভেতর কেউ নেই। আমি বাহিরে, বাড়ির পাশে পুকুরের পাড়ে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। আমিও তাদের সাথে দাঁড়িয়ে আছি। হঠাৎই সবার সামনে পুকুর থেকে কয়েকটা ভয়ানক সাদা অবয়ব উঠে আসে। অবয়বগুলো দেখে ভয়ে সবাই যার যার মতো দৌড়াতে থাকে। আমিও ভয়ানক সাদা অবয়ব দেখে ভয়ে দৌড়াতে থাকি। সবাই আমাকে পেছনে ফেলে সামনের দিকে চলে গেল। আমি মাটিতে পড়ে যাই। সামনে তাকিয়ে দেখি কেউ নেই, মানে ততক্ষণে বয়ে পালিয়েছে। আমি সবাইকে বলছি, আমাকে ধরো, আমাকে বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও। কিন্তু আমার চিৎকার তারা শোনেনি। আমি আরো জোরে আওয়াজ করার চেষ্টা করছি, কিন্তু আমি আওয়াজ করতে পারছি না। পেছনে ফিরতে দেখি ভয়ানক সেই অবয়বটি আমার পাশে এসে পড়েছে। আমি অনেক চেষ্টায় সেখান থেকে উঠে দাঁড়াই ও দৌড়াতে থাকি। তখন ওই অন্য সব ভয়ানক অবয়বগুলো দৌড়ে আমার দিকে আসছে। এটা দেখে আমি আরো দৌড়ানোর চেষ্টা করি। বাড়ির ভেতরে প্রবেশ করে দেখি দাদি একটা টর্চ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। দাদিমাকে দেখে আমি বলতে লাগলাম, দাদি পালাও এখান থেকে, এখানে শয়তান আসছে, জলদি পালাও বলে আমিও দাদিকে সাথে নিয়ে ঘরে প্রবেশ করি। ঘরে প্রবেশ করার সাথে সাথে দরজা বন্ধ করে দিই। তখন দরজার বাহিরে প্রচন্ডভাবে সেই অবয়বগুলো আঘাত করতে থাকে। আমি হেসে হেসে বলতে থাকি, এখন কি করবি? তখন আমি পেছনে ফিরে তাকিয়ে দেখি আমার রুমের একটি জানালা খোলা। সর্বনাশ, জানালা দিয়ে যদি ভয়ঙ্কর অবয়বগুলো ঘরের ভেতর প্রবেশ করে তাহলে তো ভয়ানক কিছু হয়ে যাবে। আমি ভয়ে ভয়ে জানালার কাছে যেতে থাকি। তখনও একটা অবয়ব কোনো মতে ঘরে প্রবেশ করে। আর যখন ওই সে ভয়ানক অবয়বটি রুমের ভেতর প্রবেশ করে, তখনই আমার দাদিমা কেমন যেন করতে থাকে। এটা দেখে আমি ভয় পেয়ে যাই। দাদিমা কেমন যেন করছে, আমি ভয় পাচ্ছিলাম। আমি বললাম, দাদি তোমার কি হয়েছে, তুমি এমন করছো কেন? তখন ওই দাদি আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। আমি মাটিতে পড়ে আছি। উঠতে চাইলেই দেখি আমি কোনোভাবে উঠতে পারছি না। দাদিমা আমার বুকের উপর বসে আমার গলা চেপে ধরেছে।
আমি বারবার বলছি, দাদিমা তুমি কি করছো, ছাড়ো আমাকে, ছাড়ো, আমি মারা যাবো তো। হঠাৎ ওই দাদিমা ভয়ানক একটা অশরীরী বা শয়তানের রূপ ধারণ করে। এখন কোনো দিক থেকে অশরীরী বা অবয়বটিকে দাদিমার মতো লাগছে না। সে ভয়ানকভাবে আমার দিকে তাকিয়ে আছে, আমার গলায় শক্ত করে ধরে রেখেছে। আমি বই চিৎকার করতে থাকি, আমি পারছি না, কোনোভাবেই আমি চিৎকার করতে পারছি না। তাছাড়াও আমি নড়াচড়া করতে পারছি না, মনে হচ্ছে আমি নিস্তেজ হয়ে যাচ্ছি। অনেক চেষ্টার পর শেষবারের মতো আমি চিৎকার দিয়ে ভয়ানক অবয়বটিকে সরাতে যাই। তখন আমার শরীরটা হালকা নড়ে ওঠে, আর আমি বুঝতে পারি এখন আমি জেগে উঠেছি, কিন্তু এখনো জাগিনি। মানে ঘুম থেকে জেগে ওঠার এক মুহূর্তে আর কি শরীরটা আবার নড়ে উঠল। সাথে সাথে আমি আন্দাজ করি ভয়ানক সেই অবয়বটি এখন আর আমার বুকের উপর নেই। তবুও আমি নড়তে পারছি না। মানে ঘুম ভেঙেছে ঠিকই, কিন্তু চোখ খুলেনি। আমি নড়তেও পারছি না। অল্প, মানে আবারও বলছি অল্প একটু সময় পরে আমি আবারও সেই দৃশ্য দেখছি। মানে কিছুক্ষণ পূর্বে আমি যা দেখেছিলাম ঠিক তাই দেখছি, তবে এবার একটু অন্যভাবে। আমি দেখি একটা বিরাট আকারের প্রাণী, সাদা ও কালো মিলিয়ে। সে আমার দিকে আসতে থাকে। এইবারও আমি দৌড়াতে পারছি না। আমি অনেক কষ্টে উঠে দাঁড়াই। দৌড়াতে দৌড়াতে আমি লোকালয়ে চলে যাই। সেখানেও সে ভয়ানক প্রাণীটি আমাকে তাড়া করতে থাকে। আমি রাস্তায় গেলে সেটিও যাচ্ছে। আমি বয়ে বয়ে একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ি, ভাবছি এখন হয়তো সেটা আমাকে তাড়া করবে না। কিছুক্ষণ পরই দেখি ভয়ানক একটি অবয়ব আমার দিকে আসছে। একদিকে ভয়ানক সেই অবয়ব ও ওর একদিকে সেই ভয়ানক প্রাণীটি, দুদিক থেকে আমার দিকে তেড়ে আসছে। এটা দেখে আমি খুবই ভয় পেয়ে যাই। কি করব কিছুই বুঝতে পারছি না। ভয়ে আমি চিৎকার করতে থাকি, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না। আমি তখন বুঝতে পারি আমি এখন স্বপ্নের মধ্যে আছি। যেভাবেই হোক আমাকে ঘুম থেকে জাগতে হবে। আমি অনেক চেষ্টা করি ঘুম থেকে জাগার জন্য। ততক্ষণে ভয়ানক অবয়ব ও সে ভয়ানক প্রাণীটি আমার খুবই কাছে চলে আসে। আর তখনই আমি আবারও জেগে উঠি। এবারও খেয়াল করি আমি নড়তে পারছি না। মানে ঘুম ভেঙেছে ঠিকই, কিন্তু শরীর অবশ্যই আছে। অনেক চেষ্টায় এবার আমি পুরোপুরি জেগে উঠি ও নড়তে থাকি। জেগেই আমি একটা ব্যাপার খেয়াল করি। আমি দেখি চিৎ হয়ে শুয়ে আছি। লোকমুখে যেমনটি শুনেছিলাম ঠিক সেভাবে আমার নাক ও পায়ের বৃদ্ধাঙ্গুল সোজা হয়ে আছে। সর্বনাশ! আমি আর এভাবে শুয়ে ঘুমাবো না। সাথে সাথে উঠে বসি। দেখি আমার পুরো শরীর ঘেমে গেছে। খুবই ভয় লাগছে। রুমের লাইট জ্বেলে দেখি কেউ নেই। তবু এতক্ষণ যা দেখলাম তার রেশ এখনো কাটেনি। মনের মধ্যে ভয় কাজ করছে। ভাবছি আজ রাতে আর ঘুমাবো না। যদি ঘুমালে আবার সেই ভয়ানক জিনিস দেখি। তাই কিছুক্ষণ বসে থাকার পর আবারও ঘুমিয়ে পড়ি। সেই রাতে আর কিছু দেখিনি বা হয়নি। পরদিন আমি নানাকে কল দিলাম, কারণ নানা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে পরহেজগার মানুষ। তাকে আমাদের বাড়ি আসতে বলি। নানা আসতে আসতে সেদিন বিকেল হয়ে যায়। নানা আমাকে সালাম দেয়। আমিও সালামের জবাব দিয়ে আবারও সালাম দিই। নানা বলে, কি হয়েছে, তোমাকে এত নার্ভাস লাগছে কেন? আমি তখন নানাকে রাতের দেখা বা ঘটে যাওয়া সবকিছু খুলে বলি। এখন আমি রাতে ঘুমাতেও ভয় পাই। তখন নানা সবকিছু শোনার পর বলে, নানা ভাই, তুমি ভয় পেও না, এটা তেমন কিছু না। তুমি মনের দিক থেকে আগে থেকে এই বিষয়টা নিয়ে ভয়েছিলে। তাছাড়াও এটা ভয়ানকভাবে তোমার কাছে দেখা দিয়েছে। তুমি দিনের বেলা যে জিনিসটি নিয়ে ভাবো ও সময় কাটাও, রাতে ঘুমের মধ্যে তুমি সেটাই ভয়ানক রূপে দেখেছ। নানা আরো বলে, তুমি যখন ঘুম থেকে জাগ্রত হওয়ার পথে, তখন হ্যালোসিনেশনের মতো একটা অবস্থার সৃষ্টি হয়। তুমি গভীর ঘুমের একটি পর্যায় থেকে আরেকটি পর্যায়ে যাওয়ার সময় তোমার মস্তিষ্ক সতর্ক অবস্থায় থাকে। ঘুম ভেঙে গেলেও শরীর আসলে তখন ঘুমেই থাকে, ফলে অনুভূতিটা অন্যরকম থাকে। বিশেষ করে তখন আচ্ছন্ন থাকায় মানুষ অদ্ভুত কিছু দেখে থাকে। নানা ইংরেজিতে আরো কিছু বলেছিল, তখন তা জানা ছিল না। সাধারণত যাদের ঘুমের সমস্যা থাকে তারাই বেশি স্লিপিং প্যারালাইসিসে ভোগে। তিনি ঘুমের মধ্যে যা কিছু দেখেছে তা অনেকে বিশ্বাস করে যে অতি অলৌকিক কোনো কিছু এর জন্য দায়ী। আসলে
এটি তোমার শরীরবৃত্তীয় ব্যাপার, অন্য কিছুই নয়। বুবা নামের ভূত ঘুমের ভেতর মুখ চেপে ধরে, তাই চোখ খুলেও মানুষ কথা বলতে পারে না। আমি তখন নানাকে জিজ্ঞেস করি, আচ্ছা নানা, এটাকে সবাই বুবা বলে কেন? নানা বলে, তুমি যখন ঘুমিয়ে থাকো অদ্ভুত সব কিছু দেখো, প্রায় সময় তুমি কথা বলতে পারো না। কথা না বলাতে বুবার মতো একটা অবস্থা হয়। যেহেতু ঘুমের মধ্যে ভয়ানক একটি ভূত বা অন্য কিছু বোবা বানিয়ে দেয়, তাই এটির নাম বোবা। যাই হোক, এটাই হলো বোবা ধরা। নানা মনে হয় এটাই বলেছিল তখন, সেটা বুঝিনি। স্লিপ বা স্লিপিং প্যারালাইসিস হয়তো। নানা আরো বলে, বোবাই ধরলে তুমি যেহেতু তাৎক্ষণিকভাবে অতি অল্প সময়ের জন্য কথা বলা ও চলন শক্তি হারিয়ে ফেলো, সেহেতু এটিকে ঘুমের প্যারালাইসিস বলে। আমি নানার মুখে এসব শুনে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি। নানা আমাকে আরো কিছু কথা বলে, নানা ভাই, তুমি ঘুমানোর সময় ঘুমের দোয়া পড়ে শুইতে যাবে। আল্লাহ রাসূলের নাম নিয়ে তোমার শরীরে ফু দিয়ে ঘুমাইতে যাবে। তাহলে আল্লাহর রহমতে আমাদের ঘুমের মধ্যে খারাপ কিছু থাকলেও সেগুলো ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে না। নানা চলে গেলে আমি সেদিন রাতে শোয়ার আগে ঘুমের দোয়া ও আল্লাহ রাসূলের নাম নিয়ে ঘুমাই। আলহামদুলিল্লাহ, এরপর থেকে দীর্ঘদিন আমার আর বুবা নামক সেই ভূতের দেখা হয়নি। এক রাতে আমি ফের সেই ভয়ানক বুবার দেখা পেলাম বা বুবা ভূতের পাল্লায় পড়লাম। তখন আমি জেগে নড়াচড়া করে তারপর দোয়া দরুদ পাঠ করে ঘুমাই। এখন আলহামদুলিল্লাহ, আপাতত কোনো বুবা ভূত ধরেনি। আমি মন থেকে বলছি, এটা কখনোই চাই না যে আমাকে আবার বুবা ভূত ধরুক, কেননা এটা এমন যে খুবই ভয় লাগে ও কষ্টকর। যারাই এই বুবা ভূতের পাল্লায় পড়েছেন তারাই জানেন এটা কেমন ভয়ানক কষ্টের। পরিশেষে কিছু কথা রইল। এই আত্মার ভেতর একটি সাধারণ পরিস্থিতি আপনি অনুভব করবেন, আর তা হলো না পারবেন বলতে, না পারবেন নড়তে। চিৎকার করতে চাইলেও মুখ ফুটে শব্দ বের হবে না, হাত পা ছুটতে পারবেন না। আর এই নড়াচড়া না করার সময়টা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়। সেই অবস্থায় সৃষ্ট হ্যালুসিনেশনের জন্যই ভূতপ্রেত জড়িয়ে তৈরি হয়েছে নানা লোককথা ও গল্প। প্রায় সব লোকগাথাতেই বা গল্পে ভূত একটি কমন ব্যাপার হয়ে দাঁড়ায়। রাতের বেলা অশরীরীরা নানা বেশে এসে মানুষকে ভয় দেখায়, এমনটি প্রচলিত। এই ভয়ের অনুভূতির সঙ্গে বোবাই ধরা বা স্লিপ প্যারালাইসিস জড়িয়ে গেছে আষ্টে পৃষ্ঠে। আর বৈজ্ঞানিক ব্যাখ্যা জানবার আগে সব অস্বাভাবিকতার পেছনে অলৌকিকতা খোঁজা হতো। এ কারণেই বুবাই ধরাকে অনেকেই শয়তান বা ভূতের উপস্থিতি মনে করে। আজকের মতো এতটুকুই। আমার কাছে আরো অনেক ঘটনা রয়েছে। আমার এই ঘটনাটি যদি প্রচার হয়, সময় সুযোগ করে আমি আবারও অন্য ঘটনাগুলো লিখে পাঠাবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জাহিদ ভাই, এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। আশা করি আমাদের লিসেনারদেরও আপনার এই ঘটনাটি অসম্ভব রকম ভালো লেগেছে। তো ভাই, আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় রইলাম। কিন্তু আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনা। হ্যাঁ, সবুজ ভাইয়ের ভয়ঙ্কর আলমারির ঘটনাটি চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম ইমরান ভাই ও ভূতাটার সকল লিসেনার্সগণ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি মোহাম্মদ ইমরুল হাসান সবুজ। এটা আমার ভূতাড্ডায় লেখা দ্বিতীয় ঘটনা। প্রথমেই ধন্যবাদ জানাই প্রিয় ইমরান ভাই আপনাকে, এর আগে আমার ভয়ঙ্কর রাত নামক ঘটনাটি লিসেনারদেরকে পড়ে শোনানোর জন্য। আজকে আপনাদের মাঝে যে ঘটনাটি নিয়ে এসেছি, এই ঘটনাটিও আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকের ঘটনাটির নাম দিয়েছি আলমারির রহস্য। এটা একটি সত্য ঘটনা। তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল ঘটনায়।
আমাদের এই পৃথিবীটা কতই না অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে এই পৃথিবীতে, যা আমাদের কল্পনাকেও হার মানায়। তেমনি একটা ঘটনা আজ আমি আপনাদেরকে বলবো। ঘটনাটা পরে হয়তো মনে হবে কোনো হরর মুভির কাহিনী বলছি, তবে তা না। বিশ্বাস করা না করার সম্পূর্ণটা আপনাদের ব্যাপার। ঘটনাটি পাকিস্তানের করাচিতে ঘটেছিল। আর ঘটনাটি ঘটেছিল সামিদ নামের একজনের পরিবারের সাথে। সামিদ নতুন ফ্ল্যাট কেনেন, বেশ সুন্দর আর পরিপাটি ফ্ল্যাটটি। ফ্ল্যাট কেনার আগে সামিদ ভাড়া বাসাতে থাকতেন, তার স্ত্রী আর 2 ছেলে মেয়ে সহ। পেশাতে সামিদ ছিলেন একজন ব্যবসায়ী। যাই হোক, ফ্ল্যাট কেনার পর সামিদের বেশ কিছু ফার্নিচার কেনার প্রয়োজন হয়, আর সেগুলো কিনেও ফেলেন। একদিন সামিদ তার অফিসে যাচ্ছিল, তখন তিনি রাস্তার পাশে একটা অ্যান্টিক শপের দিকে নজর দিলে সেখানে ট্রাক থেকে একটা আলমারি বের করতে দেখেন। আলমারিটা সামিদের খুবই পছন্দ হয়, আর তখনই ওই শপে গিয়ে আলমারিটা দেখেন। আলমারিটাতে 2টা পাশাপাশি চেম্বার ছিল, আর নিচের দিকে ছিল একটা ড্রয়ার। ড্রয়ারটা কোনোভাবেই খোলা যাচ্ছিল না। আলমারিটার কারুকাজ এতই সুন্দর ছিল যে সামিদ বিমোহিত হয়ে পড়ে। তারপর সেটাকে কিনে নেন, যার দামটা ছিল খুবই কম। এত সুন্দর একটা জিনিস এত কম দাম, যা সামিদকে অবাক করে। শপের ওনারকে এই আলমারিটা কোথা থেকে আসছে জানতে চাইলে শপের ওনার কিছুটা বিরক্ত হয়ে বলে, কোথা থেকে আসছে এটা জানার কি দরকার? আপনার পছন্দ হয়েছে, আপনি কিনে নিয়ে যাচ্ছেন। ও হ্যাঁ, সাবধানে নিয়ে যাবেন, অনেক সুন্দর জিনিস তাই। আর নিচের ড্রয়ারটা না খুললে খোলার প্রয়োজন নাই। এত ছোট একটা ড্রয়ারে কি বা আর রাখবেন? সামিদ অত কিছু না ভেবে আলমারিটা গাড়িতে তুলে তার বাড়ির দিকে রওনা করলো। বাড়িতে আলমারিটা আনলে সবাই দেখে অবাক হয়ে যায়। এত সুন্দর আলমারিটা, এত সুন্দর তার কারুকার্য। সামিদের মেয়ে তার রুমে রাখার কথা বললে সামিদ তার মেয়ের রুমে আলমারিটা রেখে দেয়। আলমারিটার ঠিক মাঝ বরাবর একটা আয়না ছিল। অদ্ভুত ব্যাপার হলো, দূরে বা কাছে যেখান থেকেই আয়নাটির দিকে তাকানো হোক না কেন, প্রতিচ্ছবি ঠিক ততটাই বড় লাগে। কিছুদিন পর একদিন দুপুরের দিকে সামিদের মেয়ে তার রুমে ঘুমিয়েছিল। এমন সময় সামিদের মেয়ে একটা স্বপ্ন দেখে। সে স্বপ্নে দেখে তাদের সেই আলমারিটার আয়নাকে 3টা চোখ জ্বলজ্বল করছে। আর তখনই সামিদের মেয়ের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে সামিদের মেয়ের চোখ আয়নাতে গেলে দেখে 3টা চোখ তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে সামিদের মেয়ে একটা চিৎকার দেয়। মেয়ের চিৎকারে সামিদের স্ত্রী ছুটে আসে মেয়ের রুমে। এসে মেয়েকে শান্ত করার পর জানতে চাইলে মেয়ে সবটা বলে। তখন আয়নাতে তাকালে আর কিছুই চোখের মতো জিনিস দেখতে পাচ্ছিল না। সামিদের স্ত্রী তার মেয়ের চোখের ভুল বলে মেয়েকে সান্ত্বনা দেবার চেষ্টা করে, কিন্তু সামিদের মেয়ে মানতে নারাজ, কারণ সে যে চোখ দেখেছিল। সেদিন সামিদ বাড়ি আসলে সামিদের স্ত্রী সামিদকে সব বললে সামিদ সব মনের ভুল ভেবে হেসে উড়িয়ে দেয়। সামিদের মেয়ে একটু রাত ভরে পড়াশোনা করত। পড়াশোনা করার সময় কেন জানে না তার মনে হতো যে আলমারিটা একা একা মুভ করছে, কিন্তু তাকালে সব ঠিকঠাক লাগতো। মনে মনে তার অনেক ভয় লাগতো। হঠাৎ মাঝে মধ্যে কানের কাছে ফিস ফিস করে কিছু একটা বলতো, যা সে বুঝতো না। 3-4 দিন শোনার পরে বুঝতে পারে তার কানের কাছে ফিস ফিস করে বলে, বান্ডা প্রেম সাইলাম, বান্ডা প্রেম সাইলাম। ইন্টারনেটে সার্চ দিয়ে সামিদের মেয়ে দেখে এইটা একটা ভিয়েতনামি শব্দ, যার বাংলা হয় ভুল করছিস, ভুল করছিস। কানের কাছে এগুলো শোনার কি মানে তা সামিদের মেয়ে বুঝতে পারছিল না। সামিদ অতিপ্রাকৃত জিনিসে বিশ্বাসী ছিল না বলে এগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করেনি। সামিদ বলতো রাত জেগে পড়াশোনা করার জন্য এগুলো শুনছে, এগুলো মনের ভুল ছাড়া আর কিছুই না।
তার মেয়েকে ভৌতিক সিনেমা নাটক দেখতে মানা করে দেন। স্বামীদের মেয়ে স্বামীদের এক রিলেটিভের বাড়িতে কিছুদিনের জন্য বেড়াতে যাওয়ায় আর স্বামীদের বাড়িতে স্বামীদের কিছু আত্মীয় আসার জন্য ওই দিন স্বামীদের ছেলেকে স্বামীদের মেয়ের রুমে থাকতে বলা হয়। অনেক রাতে স্বামীদের ছেলের চিৎকার শুনে স্বামীদ আর স্বামীদের স্ত্রী স্বামীদের মেয়ের রুমে গিয়ে দরজা ধাক্কা দিতে থাকে। অনেক সময় দরজা ধাক্কা দেওয়ার পর স্বামীদের ছেলে হন্তদন্ত হয়ে দরজা খোলে। স্বামীদের ছেলের চোখে মুখে ছিল ভয়ের ছাপ। তখন স্বামীদের ছেলেকে জিজ্ঞেস করা হলো যে কি হয়েছে। তখন স্বামীদের ছেলে বলে, আমি ঘুমিয়েছিলাম আর হঠাৎ আমার ঘুম ভাঙে কাঠের কিছুতে টোকা দিলে যেমন শব্দ হয় অমন শব্দ শুনে আমি শব্দটা কোথা থেকে আসছে এটা বোঝার জন্য উঠে বসি, আর তখনই টোকা দেওয়ার শব্দটা গুম গুম শব্দে পরিণত হলো। তখন ড্রিম লাইটের আলোতে আমার চোখ পড়ে আলমারিটার দিকে। তখন দেখি শব্দটা আলমারির দিক থেকে আসছে আর আলমারির নিচের ড্রয়ারটা নড়ছে। মনে হচ্ছে ড্রয়ারটি ভেঙে কিছু একটা বের হয়ে আসবে, আর কেমন এক আলোর আভা আসছে ড্রয়ার থেকে, যা দেখে আমি ভয় পেয়ে যাই। স্বামীদের তখন মনে হয় যে নিচের ড্রয়ারটাতে খোলা যায়নি আর খুলে দেখাও হয়নি। কাল সকালে ওই ড্রয়ারটা খুলে দেখতে হবে বলে ছেলেকে নিয়ে তাদের রুমে নিয়ে আসে। স্বামীদের বাসায় আত্মীয় স্বজন চলে গেলে স্বামীর ড্রয়ারটা অন্য চাবি দিয়ে খোলার ট্রাই করে, কিন্তু পারছিল না। অনেক সময় ট্রাই করেও যখন পারছিল না তখন গ্রাইন্ডার মেশিন দিয়ে ড্রয়ারটির লক কাটা হয়। লকটি কেটে ড্রয়ারটি বের করতেই স্বামীদের নাকে একটা বদ্ধ ভ্যাপসা গন্ধ আসে। ড্রয়ারের একটা কাগজ ছিল যা একটা তাবিজ সহ কালো ফিতা দিয়ে বাঁধা ছিল। স্বামীদের স্ত্রী নিষেধ করা সত্ত্বেও সেই কাগজটি স্বামীর হাতে নিলে সাথে সাথে স্বামীদের আঙুলে সাথে সাথে একটা কাটা ফোটার মতো অনুভূতি হয় আর আঙুল দিয়ে রক্ত পড়তে থাকে, যদিও সেখানে কোনো কাটা ছিল না। ওই অবস্থাতে স্বামীদ ওই কালো ফিতাটি খোলে। কাগজে বেশ কিছু চিহ্ন আঁকা ছিল আর কিছু লেখা ছিল যা স্বামীদ বুঝতে পারছিল না। স্বামীদের স্ত্রী এগুলো দেখে বেশ ঘাবড়ে যান। স্বামীদের এসব বিষয়ে কোনো জ্ঞান ছিল না, তবে সে কোথা থেকে শুনেছিল এমন তাবিজ কবজ পেলে তা পুড়িয়ে ফেলতে হয়। তাই স্বামীদ এগুলো নিয়ে পুড়িয়ে ফেলে, কিন্তু খুব সহজে পুড়ছিল না কাগজটি। পোড়ানোর আগে তার স্ত্রী তাকে অনেকবার নিষেধ করে, কিন্তু তার স্বামীদ শোনে না। ড্রয়ারটি পরিষ্কার করা হয় ভালো মতো, তবে ড্রয়ারটি পরিষ্কার করা হলেও তার মধ্য থেকে ভ্যাপসা গন্ধটা যাচ্ছিল না, যা স্বামীদ সহজভাবেই নিল যে অনেক দিন আটকে থাকার জন্য ভ্যাপসা গন্ধটা হচ্ছে। ওই দিন স্বামীদ ওই ড্রয়ার তার ব্যবসায়ের কিছু প্রয়োজনীয় কাগজপত্র ওই ড্রয়ারে রেখে লক করে দেন। রাতে যখন স্বামীদ শুয়েছিল তখন আধো আধো ঘুমের মাঝে তার কানে ফিসফিস করে কেউ যেন বলে, বান্ডা প্রেম সাইলাম, বান্ডা প্রেম সাইলাম। তখন সাথে সাথে স্বামীদ উঠে বসে পড়ে আর তার মেয়ে যে তাকে বানিয়ে কিছু বলেনি এই ফিসফিস ব্যাপারটা সে বুঝতে পারে। এরপর স্বামীদ তার স্ত্রীর পরামর্শ অনুযায়ী একটা ভালো হুজুরের খোঁজ করেন এবং হুজুরকে সব কিছুই খুলে বলেন। এরপর হুজুর সব কিছু শোনার পর তাদের বাড়িটা বন্ধ করে দেন আর তাদেরকে বলেন ওই আলমারিটা যদি সম্ভব হয় তাহলে পরিত্যাগ করতে, কারণ এর মাঝে একটা ভয়ঙ্কর পিশাচকে আটকে রাখা হয়েছিল। কোনো নিয়ম ছাড়াই ওই তাবিজগুলো পুড়িয়ে ফেলার মাধ্যমে পিশাচটিকে আপনারা মুক্ত করে দিয়েছেন। এখন সেই পিশাচটি আপনাদেরকে ক্ষতি করার জন্য ঘুরছে, তাই আমি আপনাদের বাড়িটা বন্ধ করে দিয়ে গেলাম। আর এই তাবিজগুলো আপনারা সপরিবারে সবাই ব্যবহার করবেন। খেয়াল রাখবেন এগুলো 41 দিন আপনাদের হাত থেকে যেন কোনোভাবেই না খোলা হয়। আশা করি এই 41 দিন আপনারা নিয়ম মেনে পরিধান করলে এরপর আর কোনো সমস্যা হবে না।
তো ইমরান ভাই, এই ছিল আজকের আমার ঘটনা। আশা করি আমার এই ছোট ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর লিসেনার্সগণ, আপনাদের কাছে বলবো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ঘটনাটি কেমন লেগেছে আপনাদের কাছে। তো ইনশাল্লাহ আবার নতুন কোনো ঘটনা নিয়ে আমি আসব। আমি ইমরুল হাসান সবুজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবুজ ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। ঘটনাটি বেশ ইউনিক একটি ঘটনা ছিল। আশা করি আমাদের লিসেনারদের অনেক বেশি ভালো লেগেছে আপনার এই ঘটনাটি। আমি যদি ভুল না করি এটি আপনার লেখা আমাদের ভৌতিক আড্ডায় 3য় ঘটনা। তো ভাই আরও কয়েকটি ঘটনা পাঠিয়ে দিন, এরপর আপনাকে অবশ্যই আমাদের অফিসিয়াল স্টোরি টেলার হিসেবে নিয়োজিত করা হবে। তো ভাই আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় রইলাম। এখন সরাসরি চলে যাব আমাদের 3য় তথা শেষ ঘটনা, জাকির ভাইয়ের পিশাচের আক্রমণ ঘটনাটি। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম ইমরান ভাই ও ভূত আড্ডার সকল লিসেনার্স। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। ইমরান ভাই, আমি ভূত আড্ডার একজন নিয়মিত শ্রোতা। 9 নম্বর এপিসোড থেকে আমি ভূত আড্ডার সাথে আছি। আশা করি সবসময় ভূত আড্ডার সাথে থাকব। এবার আমার পরিচয়টা দেই। আমার নাম জাকির হোসেন। আমার ঠিকানাটা গোপন রাখলাম। আজ আমি একটা ঘটনা শেয়ার করব। ঘটনাটা কারো কাছে থেকে শোনা ঘটনা নয়। এই ঘটনাটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা। ঘটনাটা সবার কাছে ভয়ঙ্কর লাগবে কিনা জানি না, কিন্তু এই ঘটনার পর আমি 2 বছর আতঙ্কে ছিলাম। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখন ঘটনা শুরু করা যাক। লেখালেখির তেমন অভ্যাস নেই, তাই ভুল ত্রুটিগুলো একটু কষ্ট করে পড়ে নেবেন। তাহলে শুরু করছি আমার সাথে ঘটে যাওয়া একটি সত্যি ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটা আমার সাথে ঘটে 2009 সালে। আমি তখন ক্লাস 8-এ পড়ি। একটা কথা বলে রাখা ভালো ইমরান ভাই, আমি কিন্তু খুব সাহসী, কোনো কিছুতেই আমার ভয় করতো না। গ্রামে সবার লিডার ছিলাম আমি। রাত হলে মানুষের গাছের ডাব চুরি করা ছিল আমার নিত্যদিনের পেশা। কত আম, লিচু, কাঁঠাল চুরি করে খেয়েছি তার কোনো হিসাব নেই। মা বাবার হাতে অনেকবার মারও খেয়েছি, তবুও এসব দুষ্টামি বাদ দিতাম না। আমার খুব কাছের একটা বন্ধু ছিল, তার নাম সাজু। সাজু আমার মতোই দুষ্ট ছিল। দুষ্টমিতে দিনকাল ভালোই কাটছিল আমাদের। কিন্তু এই দুষ্টামির মাঝেই চলে আসে একটা ভয়ঙ্কর রাত, যেই রাতের কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না। সময়টা গরমকালের শেষের দিকে ছিল। শেষ রাতে অল্প অল্প শীত পড়তো। একদিন আমি সহ আমার 4 বন্ধু মিলে ঠিক করি রাতের বেলায় নারকেল চুরি করতে যাব। আমাদের সবার বাড়ি একই গ্রামে। সবাই ঠিক করি রাত 10টার সময় আমরা বাড়ি থেকে বের হব। তখন সবাই ঘুমিয়ে যাবে। সবাই একটা জায়গায় সময় মতো চলে আসতে বলে। তো কথা মতো রাত 10টার সময় বাড়ির সবাই ঘুমিয়ে গেলে আমি জায়গা মতো চলে যাই। আমি খুব সাবধানে বাড়ি থেকে বের হয়ে যাই, কারণ আমার আব্বু দেখলে আমাকে হয়তো মেরেই ফেলবে। তো সবাই যেখানে উপস্থিত থাকার কথা সেখানে গিয়ে দেখি শুধু সাজু আছে, আর কেউ আসেনি। আমি সাজুকে জিজ্ঞেস করলাম, কিরে বন্ধু, কখন আসলি? আর বাকিরা কেউ আসেনি নাকি? সাজু আমার কথার কোনো উত্তর দেয় না। আমি আবার সাজুকে জিজ্ঞেস করলাম, কিরে কথা বলিস না কেন, কি হয়েছে তোর? তবুও সাজুর কোনো কথার উত্তর দেয় না। এবার একটু রাগ হয়। আমি সাজুর শরীরে হাত দিয়ে ওকে একটা ধাক্কা দেই, আর তখনই সাজু রাগী দৃষ্টিতে আমার দিকে তাকায়। আমি সাজুর তাকানো দেখে অনেক ভয় পেয়ে যাই। সাজুর চোখ দুইটা রক্তের মতো লাল হয়ে গেছে। আমি বুঝতে পারছিলাম না এটা সত্যি সাজু নাকি অন্য কেউ।
তখন আমার মনের মধ্যে অনেক ভয় চলে আসে। আমি ভয়ে ভয়ে সাজুকে বলি, সাজু, কি হয়েছে তোর? তুই এমনভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? আর তুই চুপ করে আছিস কেন? কোনো কথা বলছিস না কেন? আমি কথাগুলো বলার পর দেখি সাজু আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তারপর সাজু হাসতে হাসতে আমাকে বলে, কিরে, ভয় পেয়ে গেলি? তুই তো অনেক সাহসী, তাহলে এইটুকুতেই ভয় পেয়ে গেলি? তোকে ভয় দেখানোর জন্যই এমন করলাম। সাজুর কথা শুনে আমার অনেক রাগ হয়। আমি রেগে সাজুর পেটে একটা ঘুষি দেই আর বলি, এমনভাবে কেউ ভয় দেখায়? আমি তো সত্যি সত্যি অনেক ভয় পেয়ে গেছিলাম। তুই একা কেন? আর বাকিরা সব কই? তখন সাজু বলে, আমার মনে হচ্ছে আর কেউ আসবে না, চল আমরাও বাড়িতে চলে যাই। অন্যদিন না হয় আবার নারকেল চুরি করব। আমি সাজুকে বললাম, কেউ আসুক আর না আসুক, আমরা দুইজনই যাব। সাজু যেতে রাজি হয় না। তারপর আমি আর সাজু দুইজনে দুজনের বাড়িতে চলে আসি। আমি চুপি চুপি বাড়িতে ঢুকি। তারপর আমার ঘরে গিয়ে ঘুমিয়ে যাই। পরদিন সাজু সহ যারা নারকেল চুরি করতে যাওয়ার কথা ছিল তাদেরকে অনেক রাগারাগি করি না যাওয়ার জন্য। তারা বলে আজকে সবাই যাবে। আমিও রাজি হই। কথা মতো রাতে খেয়ে আমি আমার ঘরে শুয়েছিলাম। রাত 10টা বাজলে আমি ঘর থেকে বের হই। বাড়ি থেকে চুপি চুপি বের হয়ে রাস্তায় আসি। রাস্তায় এসে দেখি আজকে চারদিকে কেমন যেন অন্ধকারটা একটু বেশি। আমি হাঁটতে হাঁটতে সেই জায়গায় চলে আসি, কিন্তু এসে দেখি সেখানে কেউ নেই। সেখানে আমি একটু অপেক্ষা করতে থাকি, কিন্তু কেউ আসে না। এদিকে রাতও গভীর হচ্ছে আর চারিদিকে অন্ধকার যেন বেড়েই যাচ্ছে। আমার এবার একটু একটু ভয় করতে লাগতে শুরু করে। সবার উপর আমার খুব রাগ হচ্ছিল। আমি অনেক সময় অপেক্ষা করার পর চলে আসার সিদ্ধান্ত নেই। আমি বাড়ির দিকে আসতে থাকি। কিছু দূর আসার পর হঠাৎ আমি শুনতে পাই কেউ আমাকে যেন ডাকছে। আমি পিছন ফিরে দেখি আমার বন্ধু কবির আমাকেই ডাকছে। কবিরেরও আমাদের সাথে নারকেল চুরি করতে যাওয়ার কথা ছিল। আমি কবিরের ডাক শুনে দাঁড়িয়ে যাই। তারপর কবিরকে বলি, তোদের জন্য কত সময় অপেক্ষা করলাম, তোদের আসার কোনো খোঁজ নাই, তাই আমি বাড়িতে চলে যাচ্ছিলাম। আমার কথা শুনে কবির তখন বলে, আমিও এসেই দেখি কেউ নেই, তাই বাড়ি চলে যাচ্ছিলাম। দূর থেকে তোকে দেখে তোর কাছে আসলাম। চল আমরা দুজনেই যাই, কেউ না আসে না আসুক। আমি কবিরের কথাতেই সম্মতি দেই আর দুজন মিলে নারকেল চুরি করতে যাই। যেখানে নারকেল চুরি করতে যাব সেখানটা অনেক নিরিবিলি, মানুষ সেদিকে বেশি একটা যায় না। সেখানে নারকেল গাছের পাশাপাশি সুপারি গাছ, আম গাছও আছে। আমি আর কবির হাঁটতে থাকি। হাঁটার সময় কবির আমার সামনে হাঁটছিল আর আমি কবিরের পেছনে পেছনে হাঁটছিলাম। হাঁটার সময় একটা জিনিস আমি খেয়াল করি, আমি যতই জোরে হাঁটি কবিরের পাশাপাশি হাঁটতে পারছিলাম না। আমি কবিরকে আস্তে হাঁটতে বলি, কিন্তু কবির আমার কথা যেন মনে হচ্ছিল শুনতেই পাচ্ছে না। আমি আরো জোরে হাঁটি, কিন্তু না, আমি তো কবিরকে ধরতে পারছি না। এমনভাবে হাঁটতে হাঁটতে আমরা দুজন সেই বাগানের কাছে চলে আসি। আমি তখন একটু দাঁড়িয়ে যাই। তারপর কবিরকেও দাঁড়াতে বলি, কিন্তু কবির না দাঁড়িয়ে সোজা বাগানের ভেতর চলে যায়। আমি তখন জানতাম না আমার সাথে কি ঘটতে চলেছে। চারপাশে অন্ধকার থাকায় আমিও কবিরের পেছন পেছন বাগানে ঢুকে যাই, কিন্তু বাগানে ঢুকে আমি কবিরকে দেখতে পাই না। আমি কবিরকে অনেক ডাকাডাকি করি, কিন্তু কবিরের কোনো সাড়া শব্দ পাচ্ছিলাম না। এবার আমার মনের মধ্যে আবারও ভয় চলে আসে। আমি কবিরকে অনেক ডাকাডাকি করি, কিন্তু কবিরের কোনো উত্তর নেই। এবার আমার শরীর ঠান্ডা হয়ে যায়। আমি তখন বুঝতে পারছিলাম আমি মনে হয় কোনো বিপদে পড়ে গেছি। হঠাৎ করে আমি একটা শব্দ শুনতে পাই। শব্দটা গাছ থেকে আসছিল। আমি ভয়ে ভয়ে গাছের উপরের দিকে তাকাই। অন্ধকার থাকার কারণে আমি স্পষ্টভাবে কিছু দেখতে পাচ্ছিলাম না, কিন্তু শব্দটা তখনও হচ্ছিল।
সেই সময় ভয়ে অজ্ঞান হয়ে যাওয়ার মতো একটা অবস্থা হয় আমার। আমি কিছু না ভেবেই একটা দৌড় দেই, বাগান থেকে বের হয়ে আসি। তখন হঠাৎ করে একটা ছোট আগুনের গোলা আমার সামনে এসে পড়ে, আর আমি ভয়ে দাঁড়িয়ে যাই সেখানেই। আগুনের গোলাটা আস্তে আস্তে বড় হতে থাকে। আমি ততক্ষণে বুঝে গিয়েছিলাম আমি হয়তো খারাপ কিছুর খপ্পরে পড়ে গেছি। আমি চিৎকার দিই ভয়ে। তারপর আমি দেখি সেই আগুনের গোলাটা বড় হতে হতে একটা মানুষের মতো হয়ে যায়। মানুষের মতো হাত পা, পুরো শরীর মানুষের মতো। তার পুরো শরীরে আগুন জ্বলছে। তারপর আস্তে আস্তে সেই আগুন চলে গিয়ে একটা মানুষের শরীরের মতো হয়ে যায়। মানুষটা দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। মানুষটার মাথা আর মুখ ছিল স্বাভাবিক মানুষের থেকে অনেক বেশি বড়, আর পুরো শরীরের মাংস থেতলে যাওয়ার মতো। আমি এই দৃশ্য দেখে ভয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে যাই। কত সময় অজ্ঞান ছিলাম আমি জানি না। আমার যখন জ্ঞান ফিরে আসে, আমি দেখি আমি মাটিতে শুয়ে আছি। চারপাশে অনেক অন্ধকার থাকায় আমি বুঝতে পারছিলাম না কোথায় আছি। আমার তখন সেই ভয়ঙ্কর দৃশ্যের কথা মনে পড়ে যায়। আমি আল্লাহকে ডাকি, দোয়া কালাম যা পারি পড়তে থাকি। আমি উঠে দাঁড়াই, তারপর চারপাশে তাকিয়ে দেখি। অন্ধকারে বুঝতে পারছিলাম আমি সেই বাগানের ভিতরেই আছি। ভয়ে আমার শরীর কেঁপে ওঠে। আমি কান্না করে দেই আর চিৎকার করে সাহায্য চাই। আমি এতটা ভয়ে ছিলাম, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। আমি আবার দৌড় দেই। আমি শরীরের সব শক্তি দিয়ে দৌড়াচ্ছি আর চিৎকার করছি। আশেপাশে কোনো বসত বাড়ি ছিল না। হঠাৎ করেই আমি পিছন থেকে একটা গোঙানির আওয়াজ শুনতে পাই। পিছনে ফিরে তাকানোর সাহস ছিল না আমার। আমি শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে থাকি। হঠাৎ দেখি সেই মানুষটা আমার পাশে ভেসে ভেসে আসছে। এটা দেখে আমি তো এতটা পরিমাণ ভয় পেয়ে যাই, আমি আর দৌড়াতে পারছিলাম না। আমি হোঁচট খেয়ে মাটিতে পড়ে যাই। মাটিতে পড়ে যাওয়ার পর সেই মানুষরূপী জিনটা আমার পা ধরে টানতে টানতে আমাকে সেই বাগানের ভেতর নিয়ে যায়। আমি চিৎকার করি আর আল্লাহকে ডাকি। আমি ধরেই নিয়েছিলাম আজ আমার হয়তো আর বাড়ি ফেরা হবে না, আজকে হয়তো আমার মৃত্যু হবে। আমি চিৎকার করে কান্না করছিলাম আর আমার বাবা মাকে ডাকছিলাম। চিৎকার করতে করতে আমার গলা দিয়ে আর চিৎকারও বের হচ্ছিল না। তারপর সেই মানুষরূপী জিনটা আমার বুকের উপর উঠে বসে আর আমার গলা চেপে ধরে। আমি নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য সেই জিনটার সাথে ধস্তাধস্তি শুরু করি, কিন্তু আমি পেরে উঠছিলাম না। আমার শরীরের শক্তিও ছিল না, আর আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসে। সেই জিনটা আমার গলা চেপে ধরেছিল আর গোঙানির মতো আওয়াজ করছিল। আমি তখন আল্লাহকে ডাকছিলাম। তখন হঠাৎ করে আমি দেখি একটা সাদা জোব্বা পরা মানুষ কোথায় থেকে এসে এই জিনটার গলা চেপে ধরে আর তার বুকে একটা লাথি দেয়। লাথি খেয়ে শয়তান জিনটা অনেক দূরে গিয়ে পড়ে। আমি জুব্বা পরা লোকটাকে এক পলক দেখেছিলাম। আমি জুব্বা পরা লোকটাকে চিনতে পেরেছিলাম। সেই জুব্বা পরা লোকটা ছিল আমাদের মসজিদের ইমাম সাহেব। তারপর আমার আর কিছু মনে নেই, আমি অজ্ঞান হয়ে যাই। আমার যখন জ্ঞান ফেরে আমি দেখি আমি আমার ঘরে শুয়ে আছি। তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমার পাশে আমার বাবা বসেছিল। জ্ঞান ফিরে বাবাকে দেখে আমি বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দেই। আমি তখনও অনেক ভয় পাচ্ছিলাম। তারপর আমার মা আসে। আমি মাকে জিজ্ঞেস করি আমি বাড়িতে কিভাবে আসলাম। তারপর আমার মা জানায় আমাদের মসজিদের ইমাম সাহেব ফজরের আজানের সময় আমাকে নিয়ে আমাদের বাড়িতে আসে। আমি নাকি মসজিদের বারান্দায় অজ্ঞান হয়েছিলাম। আমি 3 দিন অজ্ঞান হয়েছিলাম। 3 দিন পর আমার জ্ঞান ফিরে আসে। তারপর আমার বাবা আমাকে জিজ্ঞেস করে কি হয়েছিল। তারপর আমি সব ঘটনা খুলে বলি কি কি হয়েছিল আমার সাথে। আমার বাবা তখন মসজিদের ইমাম সাহেবকে ডাকতে যান। আমার মা আমাকে জানায় ইমাম সাহেব এই 3 দিন প্রতিদিন আমাকে এসে দেখে যেতেন আর আমাকে ঝাড়ফুঁক করে যেতেন। তারপর ইমাম সাহেব আসলো, আমাকে জিজ্ঞেস করে কি হয়েছিল। তারপর আমি সব কিছু ইমাম সাহেবকে খুলে বলি।
ইমাম সাহেব দোয়া পরে আমাকে ফু দেয় আর আমাদের বাড়িটা বন্ধ করে দিয়ে যায়। আমার শরীরটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তারপর ইমাম সাহেব আমার বাবাকে বলে আমি কিভাবে মসজিদে গেলাম। ইমাম সাহেব বাবাকে জানায় ইমাম সাহেবের সাথে থাকা একটা ভালো জিন নামাজ পড়ার জন্য ওই পথ দিয়েই আসছিল। তখন সেই জিনটা দেখতে পায় একটা খারাপ পিশাচ জিন আমার উপর আক্রমণ করেছে। তখন সেই ভালো জিনটা ইমাম সাহেবের রূপ ধারণ করে পিশাচ জিনটাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আমার বন্ধু কবিরের রূপ ধারণ করে পিশাচ জিনটা আমাকে সেই বাগানে নিয়ে যায়। তারপর সেই ভালো জিনটা আমাকে মসজিদে নিয়ে আসে। তারপর সেই জিনটা ইমাম সাহেবের কাছে গিয়ে আমার কথা বলে। ইমাম সাহেব মসজিদে এসে আমাকে দেখতে পায়। তারপর ইমাম সাহেব আমাকে আমার বাড়িতে দিয়ে যায়। ইমাম সাহেবের জিন ইমাম সাহেবকে আগেই বলেছিল, তারপরও ইমাম সাহেব আমার কাছে সব শুনেছেন। ইমাম সাহেব আমাকে কিছু দোয়া আর আমল শিখিয়ে দেয়। এই ঘটনার পর আমি অনেক অসুস্থ হয়ে যাই। আমি প্রায় রাতেই পিশাচ জিনটাকে স্বপ্নে দেখতাম। এমনভাবে 2 বছর আমি আতঙ্কে ছিলাম। তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। আমার সাথে পরে আর কিছুই হয়নি। তো ইমরান ভাই, এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। ঘটনাটা শেয়ার হলে আমাকে জানাবেন। ভূত আড্ডার সবার জন্য অনেক বেশি ভালোবাসা ও দোয়া রইল। সবাই আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাকির ভাই, এত সুন্দর ভয়ঙ্কর একটি ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। আশা করি আমাদের শ্রোতা বন্ধুদেরও আপনার এই ঘটনাটি অনেক বেশি ভালো লেগেছে। তো বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এপিসোডটি আপনাদের কেমন লেগেছে। আপনাদের এক একটা কমেন্ট আমাদের সবার অনেক বেশি অনুপ্রেরণা জাগায় নতুন কিছু করার, আরও ভালো কিছু করার। তো আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। তাহলে কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন কোনো ভয়ঙ্কর ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি ইমরান ইসকান এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।